জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে কোনো বাধাই মানবে না সরকার। সার্বিক উন্নয়নে নারীর স্বাবলম্বী হওয়া জরুরি বললেন প্রধানমন্ত্রী। টানা বৃষ্টিতে এবার ডুবল কুমিল্লা নগরী। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। আজও রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় জনভোগান্তি। ফি বছর শত শত কোটি টাকা খরচেও মিলছে না স্থায়ী সমাধান, টেকসই পরিকল্পনার তাগিদ। বৃষ্টি জলাবদ্ধতায় ঢাকায় পণ্য সরবরাহ নেমেছে অর্ধেকেরও নিচে। সবজি মাছের দাম চড়া, বেচাকেনায় ভাটা, পচন ঠেকাতে লোকসানি বিক্রি। মুজিব বর্ষে 4,000 কোটি টাকা অপচয়, দুদকের হাতে নথিপত্র। যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা, তদন্তে অন্যান্য সংস্থাও। জনগণের সমর্থন যতক্ষণ আছে ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোনো বাধা মানবে না। বরিশালের গৌর নদীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, সার্বিক উন্নয়নে নারীর স্বাবলম্বী হওয়া জরুরি। স্নাতক পর্যন্ত অবৈতনিক করা হবে মেয়েদের পড়াশোনা। রূপসী বাংলার এক অনন্য রূপ ধরা দিয়েছে দক্ষিণের জনপদ বরিশাল জুড়ে। শহরের বুক চিরে 30 গোডাউন এলাকার সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে যখন প্রধানমন্ত্রী এলেন, তখন বেলা প্রায় 2:30টা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী 71-এর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, ধর্ম নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি তাদের কাজ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সকলে মিলে উপকৃত হয়। পরে খালপাড়ে নারিকেল গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। এর আগে আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা শরিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়, এই যে আবহাওয়ার এই বিষয়টা, সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, নারীকে স্বাবলম্বী করতে না পারলে দেশের উন্নয়ন অসম্ভব। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। শরিকল বাটাজোর খালপাড়ে একযোগে রোপণ করা হয় 2,500 গাছ। গত কয়েকদিনের দুর্যোগপ্রবণ এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকেই কারণ বললেন প্রধানমন্ত্রী, যে কারণে গাছ লাগানোকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিলেন। একই সঙ্গে তার রাজনৈতিক বক্তব্যে তুলে ধরলেন সকল ক্ষমতার উৎস জনগণ। নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে তার সরকার বদ্ধপরিকর। সব মিলিয়ে সকলের সহযোগিতা নিয়েই সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে চান সরকার প্রধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, গৌরনদী, বরিশাল। বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:30টায় বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। দুর্গম ও ঘন জঙ্গলে সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। পরে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাদের কৌশলগত নানা প্রস্তুতির কথা জানান সরকার প্রধানকে। এ সময় জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের নিষ্ঠা এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। টানা বৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরী। রাস্তাঘাটে থই থই পানির কারণে নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকতে দেখা যায় এইচএসসি পরীক্ষার্থীদের। ডুবে যাওয়া সড়কে কেউ কেউ পড়েও যান। এরপরও অনেক শিক্ষার্থী সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। বিপাকে পড়েন অফিসগামীরাও। জলাবদ্ধতার ভোগান্তিতে গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন জেলার মানুষ। রাত থেকে টানা বৃষ্টি, এতে পানির নিচে কুমিল্লা নগরী।
শহরের প্রধান সড়ক থেকে অলিগলি আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা, কোথাও পানি কোমর ছুঁয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমে। অনেক পরীক্ষার্থী পানি মারিয়ে, আবার কেউ নৌকায় করে পৌঁছান কেন্দ্রে, আবার অনেকে পড়ে গিয়ে ভেজা শরীরেই পরীক্ষায় অংশ নেন। আমার ছেলে ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট, সে এখানে পরীক্ষা দিবে, আমি তাকে কোলে করে গেট পার করে দিতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের বেশিরভাগই আজকে আসতে হচ্ছে যে লেট করে ফেলছে। পরীক্ষার যে নির্দিষ্ট সময় আছে 10টা, তারপরে আসছে অনেকে। তারপর হচ্ছে যে এদিকে আছে ড্রেনের পাশগুলা ভাঙা, এগুলাতে অনেকেই ব্যথা পাইছে। পানিতে ডুবে অচল অবস্থা কুমিল্লা জেনারেল হাসপাতালেও। পানিবন্দী রোগীরা, ভাসছে নানা সরঞ্জাম, সব মিলে সীমাহীন দুর্ভোগ। বিপাকে পড়েন অফিসগামী ও কর্মজীবীরা। অধিকাংশ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তি চরমে। হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে, তো তাই আপনার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে সমস্যাটা দেখা দিয়েছে। বন্যার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে আসলে শহরে এখন বসবাস করাটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। টানা বৃষ্টিতে গাইবান্ধা শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জলাবদ্ধতা সাতক্ষীরাতেও। পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে চরম দুর্ভোগে মানুষ। সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে স্থবির স্বাভাবিক কার্যক্রম। বেশি সংকটে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ঘরের ভিতর পানি, বাথরুমের পানি, আমরা কোনোভাবে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রিক্সের ভিতরে আছি, সাপ পুকুরের ভয়। একটা মানুষ সুস্থ অসুস্থ হলেও ড্রেজানির কোনো ব্যবস্থা নেই। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তা ভালো হতো, আমরা খুব বিপদের মধ্যে আছি। বাগেরহাটের নিম্নাঞ্চলের সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 4-5 দিন ধরে এই অবস্থা। তারপরে আমরা রান্না খাওয়া টোটালি বন্ধ। 5-6 দিন হয়েছে স্কুলে যেতে পারি না। দিনভর বৃষ্টি সিলেটেও। জলাবদ্ধতা না থাকলেও আছে দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটের নদীর পানি বাড়ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষণের মাত্রা কমলেও দুর্ভোগ কমেনি চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার বন্যা দুর্গতদের। পানি কমার সাথে সাথে ক্রমে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ধানের বীজতলা এবং সবজির ক্ষেত। এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। সরকারি বেসরকারি নানা উদ্যোগে ত্রাণ বিতরণ চললেও অভিযোগ রয়েছে সমন্বয়হীনতার। টানা 8 দিনের ভারী বর্ষণের পর কিছুটা উন্নতি হচ্ছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। দুর্গত এলাকাগুলো থেকে নামতে শুরু করেছে পানি। সাঙ্গুর পানিতে প্লাবিত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশের দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে বন্যার্তরা। কোথায় জায়গায় যেতে পারতেছি না, আছি ঘরের মধ্যে, রোডঘাটও ভেঙে গেছে। প্রতি বছর বর্ষা হলে আমাদের এই আতঙ্কিত অবস্থায় থাকতে হয়, জীবনযাপন করতে হয়। বৃষ্টি কমে আসায় কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ ও চকরিয়ার বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। তবে পেকুয়া ও মাতামুহুরীর নির্মাঞ্চলের মানুষ এখনো পানিবন্দী। পানি কমলেও দুর্ভোগ কমেনি এখনো। স্থানে স্থানে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। সংকট দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির। পর্যাপ্ত নয় সরকারি ত্রাণ। বেসরকারি উদ্যোগে যেটুকু দেয়া হচ্ছে সেখানেও সমন্বয়হীনতা। এদিকে বর্ষণের মাত্রা কমে আসায় বান্দরবানে কমতে শুরু করেছে সাঙ্গু নদীর পানি। খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকার পানি নামতে শুরু করলেও দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল এখনো প্লাবিত। অনেক ক্ষতি হয়েছে, ছোট ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট পাইতেছি। আমরা বিজেপি ক্যাম্পের থেকে আমরা ত্রাণ পাইছি, আমরা ধন্যবাদ, খুশি হয়েছি। জেলায় অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা ও আউশ ধানের চারা এবং বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। অন্যদিকে রাঙামাটিতেও বৃষ্টি কিছুটা কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চল এখনো পানিবন্দী। এখনো আমরা 260 পরিবার এখনো পানিবন্দী আছি। অন্যান্য জায়গায় যেভাবে নামিয়ে গেছে, এলাকাবাসী সবাই গরু ছাগল মানুষ একসাথে বসবাস করতে হচ্ছে। দুর্গত এলাকায় সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী, প্রশাসন, জেলা পরিষদ, বিজিবি, রেড ক্রিসেন্ট ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। জলাবদ্ধতায় আজও জনদুর্ভোগ রাজধানীতে। এখনও তলিয়ে আছে অনেক সড়ক, অলিগলি ও নিচু এলাকা। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল করছে ধীর গতিতে। এতে যানজটের ভোগান্তিতে নগরবাসী। বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারা দেশে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
টানা বর্ষণে ডুবে আছে রাজধানীর অলিগলি থেকে সড়ক। পানি এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। সীমাহীন ভোগান্তিতে নগরবাসী। বাড্ডা থেকে এইদিকে ঢুকছিলাম বেলি রোড তো ঢুকতেই পারি নাই, পুরো আধা ঘন্টা লাগছে বেলি রোডে ঢুকতে। এখানেই আমি দাঁড়ায় আছি 15 মিনিটের মতো এক সিগনালে, অন্য কোনো গাড়ি যাচ্ছে, আমাদের গাড়ি যাচ্ছে না। রিকশা, সিএনজি, অটোরিকশা কম, সেই সাথে গুনতে হচ্ছে দ্বিগুণ 3 গুণ ভাড়া। যাতায়াতে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। বৃষ্টি হওয়ার কারণে এটা যানজটটা দেখা যাচ্ছে। এলিভেটেড দিয়ে আসছে, এলিভেটেডের উপরেও জ্যাম। স্কুল কলেজগামী শিক্ষার্থী অভিভাবকদের পড়তে হয় বিপাকে। জলাবদ্ধতায় বিভিন্ন রাস্তায় বিকল হয়ে থাকা যানবাহন বাড়িয়ে দিচ্ছে ভোগান্তির মাত্রা। 2 ঘন্টার উপরে লাগছে বনশ্রীতে এদিকে আসছে ইউটার্ন নিতে, পানি জমে মারেছে তো এই কারণে জ্যামটা বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে রবিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 110 মিলিমিটার। 15ই জুলাই পর্যন্ত কম থাকলেও বাড়বে পরদিন থেকে। ঢাকায় গত 27 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবারও অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু এই জুলাই মাসেই নয়, বাংলাদেশের জুলাই মাসে অতীতের বহু রেকর্ড রয়েছে। গতকাল সকাল 6টা থেকে আজকের সকাল 9টা পর্যন্ত এই 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বর্ষায় এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তেই থাকবে। তাই এখনই যথাযথ পদক্ষেপ চান নগরবাসী। হুমায়রা ফারুকি, টিবিসি নিউজ, ঢাকা। বৃষ্টি থামলেও এখনও রাজধানীর বিভিন্ন সড়কে জমে আছে পানি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ বিষয়ে জানাতে পলাশী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, গত খবরে শাহজাদপুরে জলজট নিয়ে জানাচ্ছিলেন, এখন আপনি রাজধানীর পলাশীতে রয়েছেন। রাস্তায় আমরা জলজট দেখতে পাচ্ছি, যানজট বা যান সংকট রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি যে সড়কটিতে, দেখতেই পাচ্ছেন এখনও প্রায় 1 ফিট থেকে 1.5 ফিট পানি এখানে রয়েছে এবং এখানে অনেকগুলো খাড়াখন্দ থাকায় এখানে কিন্তু বিশেষ করে রিক্সা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উল্টে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যে অনেকগুলো এরকম ঘটনা ঘটতে দেখেছি। একই সাথে রাজধানীর বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি, আমরা দেখেছি যে বিশেষ করে নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও জলজটে পরিপূর্ণ। আর এখন এই মুহূর্তে যে আমরা সলিমুল্লাহ এবং জহিরুল্লাহ হলের সামনে রয়েছি, যে হলগুলোর যে প্রাঙ্গণ রয়েছে সেটিও কিন্তু এখনও জলজটে মগ্ন রয়েছে। এছাড়াও বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে এখনও পানি রয়েছে। বিশেষ করে আপনাকে যদি জানিয়ে রাখি যে রাজারবাগ যে পুলিশ লাইন সামনে এখনও প্রায় 2 থেকে 2.5 ফিট পর্যন্ত পানি রয়েছে। এবং একই সাথে রাজধানীতে যারা যে নিচু এলাকাগুলো রাস্তাগুলো রয়েছে সেই সব এলাকাগুলোতে কিন্তু এখনও মন্থর গতিতে গাড়ি চলছে। দুর্ঘটনায় পড়ছে, ব্যক্তিগত গাড়িগুলোর বিকল হতে দেখেছি। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি, এই রাজধানীতে প্রায় বৃষ্টি থেমে গেছে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। এই সময়েও এখনও নিচু এলাকাগুলোতে পানিবন্দী রয়েছে। সাধারণ মানুষ সহ পথযাত্রীরা এখনও তাদের ভোগান্তি রয়েই গেছে। এবং একই সাথে আপনাকে যদি জানাই যে বৃষ্টিপাতের এখন কোনো আবহাওয়ার পূর্বাভাস না থাকলেও আকাশ কিছুটা মেঘলা রয়েছে এবং যেসব নিচু এলাকা রয়েছে সেই সব এলাকায় কিন্তু এখনও পানি নামেনি। সুতরাং সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, যারা রাস্তায় চলাফেরা করছে তারা কিন্তু এখনও ভোগান্তির মধ্য দিয়েই রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সংবাদ। সানি, ধন্যবাদ আপনাকে। ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রতি বছর জলাবদ্ধতা নিরসনে মোটা অঙ্কের বরাদ্দ নানামুখী প্রকল্প গ্রহণ করলেও বাস্তবে এর ফলাফল প্রায় শূন্য। উন্নয়ন প্রকল্পের নামে বছরে 200 থেকে 300 কোটি টাকা খরচ হলেও ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। ভুক্তভোগীরা বলছেন, শুধু কাগজে কলমে নয়, জলাবদ্ধতা নিরসনে নিতে হবে টেকসই পদক্ষেপ। তিলোত্তমা ঢাকা নগরীর দীর্ঘদিনের চেনা অসুখ। আর এই অসুখ সারাতে প্রতি বছর 2 সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, তা যেন শুধুই শুভঙ্করের ফাঁকি। তীব্র জলাবদ্ধতায় স্কুল, অফিস কিংবা চিকিৎসার মতো অতি প্রয়োজনীয় সেবা নিতেও দুর্ভোগে নাকাল হচ্ছেন নগরবাসী। গত অর্থবছরে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, তো সেই সমস্ত টাকা দিয়ে কি উন্নয়ন হলো, কি কাজ হলো? এই পানি যদি নিষ্কাশন না হয়। সরকার এত টাকা বাজেট করতেছে, তারা কাজ করতেছে, সবসময় দেখতেছি রাস্তার পাশে ড্রেন নির্মাণ করতেছে, তা আলটিমেটলি কোনো ফলাফল পাচ্ছি না আমরা। সিটি কর্পোরেশনের যারা তাদেরকে এসে এখানে দেখা উচিত যে এখানে কি ভোগান্তি হচ্ছে মানুষের। জানা গেছে
জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে 2 সিটি। IWM ও বিশ্বব্যাংকের সহায়তায় হবে মোক্ষম এই পরিকল্পনা, যে পরিকল্পনায় ড্রেন, খাল, আউটলেট ও পাম্পিং স্টেশনকে আনা হবে এক ছাতার নিচে। দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, পানি নিষ্কাশনে ঢাকার জলাধার পুনর্খনন, শীতলক্ষা ও বুড়িগঙ্গায় সংযোগ স্থাপন সহ বেশ কিছু কর্মপরিকল্পনা রয়েছে। তাৎক্ষণিকভাবে যেটা চেষ্টা করেছে যে কয়েকটা মোবাইল পাম্প সংগ্রহ করেছে। নিউ মার্কেট এই অঞ্চলের পানিগুলো সরার জন্য একটা বিকল্প ওয়ে আউট আমরা ব্যবস্থা করার জন্য অলরেডি আমরা কার্যকর দিকে যাচ্ছি। আরেকটা যেটা ওল্ড টাউনের যে পানিগুলো জমে থাকে সেটার আরেকটা বিকল্প ব্যবস্থা করতে হবে, কারণ এখানে পুরনো ড্রেনেজ ব্যবস্থাগুলো একেবারে ধসে গেছে। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান তার। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সব পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বন্দরে পণ্য খালাস বাধাগ্রস্ত হওয়া এবং সড়ক মহাসড়কে জলাবদ্ধতার কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। মৌসুমি বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে সারা দেশে। বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রাজধানীসহ বিভিন্ন সড়ক মহাসড়কে জলাবদ্ধতার কারণে দেখা দিচ্ছে তীব্র যানজট। এর প্রভাব পড়েছে রাজধানীর পণ্য বাজারে। সরবরাহ অর্ধেকের নিচে নেমে আসায় বেড়েছে প্রায় সব পণ্যের দাম। বিক্রেতারা বলছেন, বন্দরে পণ্য খালাস বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার কারণে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে আলু, পেঁয়াজ ও কাঁচা বাজারে সবজির সরবরাহ অর্ধেকে নেমেছে, আর তাই বেড়েছে এসব পণ্যের দাম। যে জায়গায় মাল ঢুকতে আপনার 10 গাড়ি 5 গাড়ি, এখন মাল ঢুকতেছে 1 গাড়ি 2 গাড়ি, এইভাবে আর কি। সবজির দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। মুরগি ও মাছের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। খুচরা বেচে কাস্টমারও একটু মন খারাপ থাকে, যেমন 60 টাকার মরিচ যখন একটু 40 টাকা চান, তখন একটু মানুষের লগে ঝগড়া বিঝগড়া হয়। বাজারে কাস্টমারও আসতে পারে না, অনেক সেল কম, আমরা তো বসেই থাকি। তবে ক্রেতারা বলছেন, প্রকৃতপক্ষে দাম বেড়েছে আরও বেশি। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে প্রতিটি সবজির দাম। এখন বাজারের দাম একটু বাড়তি মনে হচ্ছে তুলনামূলকভাবে, ঠিক আছে, কিন্তু বাজারের দামটা আরও সহনশীল হওয়া উচিত। বন্যায় তলিয়ে গেছে অনেক মাছের খামার। বৃষ্টিপাতের কারণে নদীতে মাছ ধরতে পারছেন না জেলেরা, আর তাই মাছের সরবরাহ অর্ধেকেরও নিচে নেমেছে। বৃষ্টির কারণে মাছ কম, দাম 2-3 দিনের আগের থেকে কেজিতে 20-50 টাকা 100 টাকা বেশি। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতিও কম, তাই ভাটা পড়েছে বেচা কেনায়। কাঁচা পণ্যের পচন ঠেকাতে লোকসানেই বিক্রি করতে হচ্ছে অনেক পণ্য। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মুজিববর্ষে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগের নথিপত্র হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা, এমন তথ্য জানিয়ে সংস্থাটির মুখপাত্র জানান, বিশেষ গুরুত্বের সাথে দুদক সহ সরকারি সংস্থাগুলো এ নিয়ে কাজ করছে। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালন ও সারা দেশে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দুদকের কাছে অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ অন্যরা শতবর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকার ক্ষতি সাধন করেছে। 2025 সালের এপ্রিলে অনুসন্ধানে নেমে নথিপত্র চেয়ে 64 জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে চিঠি দেয় দুদকের 7 সদস্যের অনুসন্ধানকারী দল। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনে মুরালের তথ্য সহ একাধিক নথিপত্র হাতে পেয়েছে সংস্থাটি। শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালন এবং সারা দেশে 10,000-এরও বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকার বেশি অর্থ অপচয়ের অভিযোগের যে অনুসন্ধান চলমান রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU, CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। বিষয়টা এমন যে আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন, CID এবং বাংলাদেশ ব্যাংক সহ যে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম আছে, যেটা আমরা সংক্ষেপে জিট বলি,
এই অনুসন্ধানটা ওই টিমেরই একটা অনুসন্ধান কার্যক্রম। সংসদে এক প্রশ্নের জবাবে গেল রবিবার অর্থমন্ত্রী জানান, মুজিববর্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি তৈরি, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতেই 982 কোটি টাকার বেশি ব্যয় হয়। মুজিববর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করলে বাংলাদেশের আইন অনুযায়ী প্রথমে জেলে যেতে হবে, তারপর শুরু হবে বিচার প্রক্রিয়া। সোমবার ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। এ বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার পাশাপাশি মাঠ পর্যায়ে স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং শুরুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাইমারি পর্যায়ে বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করলে শিক্ষার্থীদের মাধ্যমিকে গিয়ে ভয় কমবে, ইতিবাচক প্রভাব পড়বে বোর্ড পরীক্ষায়। মানবিক সংকটে থাকা শিশুদের প্রারম্ভিক শিক্ষা, খেলাধুলা ও মানসিক বিকাশ নিশ্চিতে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল 5 বছর মেয়াদী স্প্ল্যাশ প্রকল্প। 2026 থেকে 2030 সাল পর্যন্ত ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে বাংলাদেশ ও উগান্ডার তৃণমূলের প্রায় 4 লাখ শিশু সুরক্ষায় কাজ করা হবে। সেমিনারে স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং নারীদের সুরক্ষায় একগুচ্ছ বড় নীতি নির্ধারণীর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কমাতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি চলতি বছরের মধ্যে দেশের সব উপজেলা হাসপাতালকে 131 শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাইমারি শিক্ষা খাতে বিনিয়োগ দেশের সামগ্রিক শিক্ষা খাতকে গতিশীল করবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনটা পরিষ্কার করেছেন, সেই ভিশন বাস্তবায়নে আমরা কাজ করছি। প্রাথমিক টোটাল প্লে বেসড এডুকেশন, মানে খেলার মাধ্যমে, খেলার ছলে তাদেরকে শেখানো হবে। আমাদের সরকার বিশ্বাস করে যে একটা জাতির প্রাইমারি ইনভেস্টমেন্ট হলো শিক্ষা। সরকারের এই মহাপরিকল্পনা চিকিৎসা ও শিক্ষা খাতে কাঠামোগত সংকট নিরসনে নতুন দিগন্তের উন্মোচন করবে প্রত্যাশা আলোচকদের। আমরা শক্ত, সুন্দর, এডুকেটেড বাংলাদেশ গড়ব। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থ পাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাসকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তিনি গাইবান্ধার পলাশবাড়িতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা। সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেনের আদালত এই আদেশ দেয়। এর আগে ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি অর্থ পাচারের মামলায় আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রবিবার রাতে পলাশবাড়ির একটি মন্দির থেকে সিআইডির একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকায় আনা হয়। ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, বিকেল 4টায় একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রামে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান এক্সাবাইট লিমিটেড এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএন এর কার্যালয়ে সশস্ত্র হামলা করেছে সন্ত্রাসীরা। দুপুরের নগরীর চকবাজারের চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত কার্যালয়ে 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল ঢুকে কম্পিউটার, মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। প্রতিষ্ঠানটির পরিচালক রিদওয়ানুল কবিরের দাবি, কয়েকদিন আগে ডেবি টিমন নামে এক ব্যক্তি তাদের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ সময় কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অফিসে রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলায় জড়িত। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩% বেড়ে ব্যারেল প্রতি $৭৮.৩৫ পৌঁছেছে। একই সময় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ৩% বেশি বেড়ে ব্যারেল প্রতি $৭৩.৬২ হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত বিস্তৃত হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। অবৈধ লেনদেনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রাজনৈতিক এক মধ্যস্থতাকারীর কাছ থেকে 27 কোটি ওন মূল্যের মতামত জরিপের সেবা অবৈধভাবে বিনামূল্যে নেয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেওয়া হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।